রাত একটা ইউরো দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর পর্তুগাল। টুর্নামেন্টের শুরু থেকেই এই দুই দলকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়েছিল এবং তারা ফেভারিটের অনুযায়ী কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। ধরা যেতে পারে শিরোপা জয়ের পথেই দুই দল এখনও আছে। তারা এখন পর্যন্ত যে ফুটবল খেলেছে এবং টুর্নামেন্টের আগে তাদের দুই দল যতটা ফেভারিট বলে বিশ্লেষকরা বলেছিলেন, তারা কি তার প্রতি সুবিচার করতে পেরেছে বলে মনে করেন? সত্যি বলতে না, আমরা যখন স্পেন জার্মানি নিয়ে যদি কথা বলি, স্পেন জার্মানি যেরকম খেলেছে সেই তুলনায় বিচার করতে গেলে ফ্রান্স এবং পর্তুগাল দুই দলের কেউই এখনও নিজেদের টুর্নামেন্টের আগে তাদের নিয়ে যেই হাইপ ছিল সেটাকে এখন পর্যন্ত সেটার প্রতি সুবিচার করতে পারেনি। আপনার ফ্রান্স এখন পর্যন্ত 4 ম্যাচে গোলই করেছে 3টা। আপনার টিমে এমবাপ্পে আছে, গ্রিজমান আছে, এরকম প্লেয়াররা থাকার পরও আপনার এখন পর্যন্ত টুর্নামেন্টে গোলই করেছে 3টা, তার মধ্যে একটা পেনাল্টি থেকে বাকি 2টা অপোনেন্টের ওন গোল। তো এটাই বলে দেয় ফ্রান্স কেমন খেলছে। সত্যি বলতে ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশও, তার ব্যাপারে যেটা বলা হচ্ছিল যে উনি একটু বেশি, ওনার হাতে মানে যেটা বলা হয় যে প্রতিভার অভাব নেই, আক্রমণে অসাধারণ সব প্রতিভা আছে, কিন্তু তিনি দলের রক্ষণে বেশি মনোযোগ দিতে গিয়ে টিমটাকে এমনভাবে সেট আপ করছেন যে ফ্রান্সের খেলাটাই আসলে খুব একটা মানে বাঁধনহীন, যেটা সেই ফুটবলটা ফ্রান্সের কাছ থেকে দেখা যাচ্ছে না। এবং এটারই প্রভাব পড়ছে এবার ইউরোতে। হ্যাঁ, এমবাপ্পে একটা ম্যাচে, প্রথম ম্যাচে নাকে আঘাত পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে খেলেননি, সেটা বাট একটা ম্যাচই তো, বাট এরপরও বাকি 3টা ম্যাচে খেলেছেন। গ্রিজমান ছিলেন, আর অন্যান্যরাই ছিলেন, কান্তে ছিলেন বা কোলোমোয়ানি ছিলেন। এত প্রতিভা থাকার পরও ফ্রান্স এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 3টা গোল, সেটাও ওপেন প্লেস, যেটাকে আমরা বলি যে নিজেরা আক্রমণ করে শেষ পর্যন্ত গোল পর্যন্ত নিয়ে যাওয়া, সেখানে কোনো গোল নেই। নিজেরা যে গোলটা করেছে সেটা পেনাল্টি থেকে, বাকি 2টা গোল অপোনেন্টের ওন গোল। এতটুকুই বলে দেয় যে ফ্রান্স কেমন খেলেছে। আর ওদিকে যদি আপনি পর্তুগালের কথা ধরেন, পর্তুগালের একটা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, এরপর আর পর্তুগালকে নিয়ে আর কিছু আসলে বলার দরকার হয় না। বাট স্টিল এরপরও আপনারা যদি বলতে যে পর্তুগাল রোনালদোকে যদি আপনি বাদও দেন, তারপরেও পর্তুগালের যে টিম সেটাও এই ইউরোতে মানে ফাইনালে বা শিরোপা পর্যন্ত চলে যাওয়ার মতোই দল। পর্তুগালকে এটাকে গত কয়েক বছর ধরে পর্তুগালের গোল্ডেন জেনারেশন বলা হচ্ছে, কিন্তু পর্তুগাল এখন পর্যন্ত আপনার ঠিক মন ভরানো ফুটবল খেলতে পারেনি। পর্তুগালের ক্ষেত্রে যেটা আপনার রোনালদো এখন পর্যন্ত গোল পাননি, ইভেন লাস্ট ম্যাচে পেনাল্টিও মিস করেছেন। তো আর রোনালদোর উপর বেশি নির্ভর করতে, একদিকে পর্তুগাল রোনালদোকে খেলার জন্য রোনালদোর উপর অনেক নির্ভর করছে, অন্যদিকে রোনালদো গোল পাচ্ছেন না। আর নতুন কোচ যিনি, তার ঠিক এটা নিয়ে আমরা এর আগেও বিভিন্ন যে টক শো হচ্ছে সেখানে আলোচনা করছিলাম। পর্তুগালের কোচ হচ্ছে একটু বেশি স্প্যানিশ ঘরানার, তিনি স্পেনেরই এবং তার ফুটবলটাও স্প্যানিশ ঘরানার, কিন্তু পর্তুগাল হচ্ছে সবসময় একটু ডিরেক্ট ফুটবল খেলা অভ্যস্ত। তো তার কোচের সাথে, আমার যেটা মনে হয়, কোচের সাথে দলের প্রতিভা যে ইয়েটা, এটা হয়নি, মিসম্যাচ রয়ে গেছে আর কি, সেই কারণে হয়তো পর্তুগাল ভুগছে। স্ট্র্যাটেজির সাথে শক্তিমত্তার কম্বিনেশনটা হয়নি। তো একদিকে আপনি এই আলোচনার মধ্যেই বললেন যে এক পাশে ফ্রান্সে এমবাপ্পে, এই সময়ের অন্যতম সেরা ফুটবলার, আরেকদিকে পর্তুগালে আছেন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে সর্বকালের সেরাদের কাতারে এক ধরনের তার অন্তর্ভুক্তি ঘটে গেছে। আবার এমবাপ্পে আইডল মানেন হচ্ছে রোনালদোকে। তো দুজনের মুখোমুখি হচ্ছেন, কতটা উপভোগ্য হবে বলে মনে করেন? নিশ্চয় হবে। এর আগে ক্লাব পর্যায়ের দুজন অনেকবারই মুখোমুখি হয়েছেন, জাতীয় দলে হয়েছেন, কিন্তু আজকে একটা ইউরোর মতো একটা মঞ্চে যখন মুখোমুখি হচ্ছেন, এটা নিয়ে এমবাপ্পেকে কোশ্চেনও করা হয়েছে। তিনি বলেছেন যে হ্যাঁ, রোনালদোকে অনেক প্রশংসা করেছেন, যে রোনালদো কেমন সেটা তো সবাই জানে, তার সিভি তার হয়ে কথা বলে, কিন্তু আশা করি আমি রোনালদোকে আগামীকাল হারাতে পারবো, এরকম তিনি বলেছেন। তো যেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা বললাম, রোনালদোর কিন্তু একটা নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার আছে। রোনালদোকে আমরা এই ইউরোর আগে যখন আলোচনা হচ্ছিল, এটা অনেকেই কোশ্চেন করেছিলেন, রোনালদোর বয়স অলরেডি 39 হয়ে গেছে। এই বয়সে আসলে ফর্মেতে একটু বয়স, উনি যতই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হন, বয়স তো একটা প্রভাব ফেলবেই। তো এই কারণে রোনালদোকে নিয়ে কোশ্চেন উঠে গিয়েছিল যে রোনালদোর কারণেই পর্তুগাল টিম পিছিয়ে পড়ছে কিনা। তো সেটা রোনালদোকে এখন পর্যন্ত তিনি গোল করতে পারেননি। টু বি অনেস্ট, রোনালদোর যে স্ট্যাট যদি আমরা দেখি, আমরা যেটাকে ফুটবলে এক্সজি বলে, এক্সজি মানে হচ্ছে আপনার প্রত্যাশিত গোল, যে আপনি দলের আক্রমণের সময় গোলের একটা সিচুয়েশন তৈরি হলো, সেখান থেকে গোলের একটা ওয়েটেড অ্যাভারেজ করে গোলের হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা বিবেচনা করে এক্সজি তৈরি করা হয়, প্রত্যাশিত গোল। সেটা অনুযায়ী দেখানো হচ্ছে যে রোনালদোর এক্সজি যত, সেটা হচ্ছে 2.75, মানে তিনি গড়ে 2.75টা গোল করার কথা। যদি আমরা একটা রাউন্ড ফিগার করে 3টা গোল করার কথা ছিল এখন পর্যন্ত, তিনি একটা গোলও করতে পারেননি। এবং এটা হচ্ছে তার মানে তার এক্সজি হচ্ছে এখন এক্সজির সাথে প্রত্যাশিত গোলের সাথে আসল গোলের যে ব্যবধান, সেটা -2.75, সিম্পল ম্যাথ। এবং এই অঙ্কটাকে বলা হচ্ছে ইউরোর ইতিহাসে
সবচেয়ে বাজে ইউরো টুর্নামেন্টের ইতিহাসে। এবং এমবাপ্পের কথা যদি আপনি বিবেচনা করেন, এমবাপ্পে কিন্তু এখন পর্যন্ত যেটা বললাম উনি এক ম্যাচে চোট পেয়েছেন, কিন্তু এর বাইরে তিনি যে ফুটবলটা খেলছেন এখন পর্যন্ত এমবাপ্পে নিজেকে প্রমাণ করতে পারেনি। এবং তার এই যে এক্সজি যে ব্যাপারটা বললাম, এক্সজির সাথে তার অ্যাকচুয়াল গোলের যে ডিফারেন্সটা, সেটাতে সেই লিস্টে এমবাপ্পে আছেন 5 নম্বরে। তার এক্সজির সাথে অ্যাকচুয়াল গোলের ডিফারেন্স হচ্ছে -1.54। মানে তার এখন পর্যন্ত যে 3 ম্যাচ খেলেছেন 4 ম্যাচের মধ্যে, তাতে তার অন্তত 1.5টা গোল করার কথা ছিল। এটা তো গড় হিসাবে, সো রাউন্ড ফিগার হয় না, 1.5টা গোল করার কথা ছিল, সেখানে তিনি একটা করেছেন, সেটাও পেনাল্টি থেকে। সরি, তার 2.5টা গোল করার কথা ছিল, তিনি একটা করেছেন, সেই কারণে ডিফারেন্সটা হচ্ছে -1.5। তো দুইজনেরই অ্যাকচুয়ালি আজকে নিজেকে প্রমাণ করার ব্যাপার আছে, এবং আজকে যখন দুইজনের মুখোমুখি, তখন কে কাকে ছাড়িয়ে যান সেটা দেখার একটা বড় ব্যাপার হবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দুজনই আছেন আসলে হচ্ছে অ্যাটাকিং পজিশনে। তাদের দু দলের মিডফিল্ডের কথা যদি আমরা বলি, যে দুই দলের মিডফিল্ডের শক্তিমত্তার জায়গাটা কোথায়? দুই দলের মিডফিল্ডের দিক থেকে যেটা আমরা একটু আগে বলছিলাম, যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশও উনি যে ট্যাকটিক্সটা সাজান, তাতে ওনার মিডফিল্ড অনেক বেশি ভারী থাকে, এবং সেটার কারণেই কিন্তু ফ্রান্সের অ্যাটাক একটু ভুগছে। আপনার ধরেন ফ্রান্সের লেফট সাইডে যখন এমবাপ্পে থাকছেন, তার পাশে এখন ফ্রান্সের একটা বড় সমস্যা হচ্ছে জিরুকে হয়তো ফ্রান্সের অনেকে খুব বেশি গুরুত্ব দিতে না, কারণ মানে ফ্রান্সের বাইরের মানুষ, যে তিনি গোল পাচ্ছে না। ইভেন 2018 বিশ্বকাপ যখন ফ্রান্স জিতলো, তখন তাকে নিয়ে হাসাহাসি ছিল যে পুরো টুর্নামেন্ট একটা দল জিতে গেল, একটা দলের মেইন স্ট্রাইকার তিনি কোনো গোল পাননি। কিন্তু জিরুর ভূমিকাটার কারণে এমবাপ্পের জন্য অনেক সুবিধা হতো। জিরো হচ্ছে অপোনেন্টের দুই সেন্টার ব্যাক, যিনি তাদেরকে অকুপাই করে রাখা যেটা বলে, বা তাদেরকে ব্যস্ত রাখা, তাতে এমবাপ্পের জন্য খেলার জায়গা তৈরি হয়ে যেত। জিরো এখন ফ্রান্স দলে না থাকায় এমবাপ্পের এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে। আর পাশাপাশি গ্রিজমান ফর্ম হারিয়ে ফেলেছেন কিছুটা। গত বিশ্বকাপে উনিই কিন্তু ফাইনালে এমবাপ্পে ভালো করেছেন, কিন্তু ফাইনাল পর্যন্ত বলা হচ্ছিল এমবাপ্পে চেয়ে গ্রিজমানই ফ্রান্সকে টেনে নিয়েছিলেন, কিন্তু গ্রিজমান এবার এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেননি। বাট এর বাইরে যদি আপনি ফ্রান্সের মিডফিল্ডে দেখেন, মিডফিল্ডে এই জায়গায় দেশের একটু সমালোচনা হচ্ছে যে তিনি মিডফিল্ডটাকে একটু বেশি ডিফেন্সিভ সেট আপ করে ফেলছেন। এনগোলো কান্তে আছেন, এর পাশাপাশি উনি হয়তো আগের ম্যাচে অরিয়া চুয়ামেনিকে খেলিয়েছেন, তার সাথে আবার আপনার একটু বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে রাবিওকে খেলাচ্ছেন। তিনজনের কেউই ঠিক ক্রিয়েটিভ না। তো এই কারণে যেটা হচ্ছে যে আপনার যখন সেই ক্রিয়েটিভিটির দায়িত্বটা পড়ে যাচ্ছে পুরোপুরি গ্রিজমানের উপরে। গ্রিজমান যখন ফর্মহীন, তখন এমবাপ্পেদেরকে এই কারণে ভুগতে হচ্ছে, কারণ তাদের এমবাপ্পে দুদিন আগে অ্যাকচুয়ালি বলছিল না, যে তাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি অপোনেন্টের যে পাশ কাটিয়ে যে রানটা নিতেন সেটা এখন আর নেন না কেন। তখন উনি বলেছেন আমার দলে আগে পল পগবা ছিল, পল পগবা ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, মোস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার্স। পল পগবা ছিল, তখন আমি জানতাম আমি যেখানে দৌড়ে সে আমাকে বলটা দিতে পারবে, কিন্তু এখন আমি জানি যে আমাকে ওইভাবে আমি দৌড়ালে হবে না। তো ওই কথাটা থেকে বোঝা যায় যে ফ্রান্সের মিডফিল্ডে একটা বড় সমস্যা, যেটার কারণে এটাকে সুযোগ তৈরি হচ্ছে। আর পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালের মিডফিল্ড মোটামুটি স্ট্রং, কিন্তু পর্তুগালের মিডফিল্ডের আপনার যেটা হচ্ছে যে পর্তুগালের ওই কম্বিনেশনটা ভালো হচ্ছে না। আপনার এটাকে গিয়ে আপনার রোনালদোর ক্ষেত্রে বলা হচ্ছিল যে রোনালদোকে যদি আপনার খেলাতে হয়, সেক্ষেত্রে পাশে তারা খেলাচ্ছে এখন লেফট উইংয়ে রাফায়েল লিয়াওকে, আবার রাইট উইংয়ে হচ্ছেন বেনার্দো সিলভা। বেনার্দো সিলভা কিন্তু রাইট উইংয়ে থাকেন না, তিনি অনেকটা মেসি টাইপের প্লেয়ার, যিনি রাইট উইং থেকে ভেতরের দিকে ঢুকেছেন। তো এই কারণে যেটা পর্তুগালের রাইট সাইড যেটা আক্রমণে, সেটা একটু শূন্য হয়ে পড়ে। তো এদিকে আপনার রাফায়েল লিয়াও আবার একটু বেশি বাম দিকে থাকেন, এই কারণে রোনালদো আবার একটু বক্সে একা হয়ে পড়ে। এই কারণে বলা হচ্ছিল যে রোনালদো বা লিয়াও যে কোনো একজনকে খেলে, পাশে যদি দিয়েগো জোতা বা এরকম কোনো প্লেয়ারকে খেলা নেয়, সেক্ষেত্রে হয়তো তাদের কম্বিনেশনে ভালো হবে। তো এই জায়গাটাতে হয়তো পর্তুগাল কোচ একটু হিসাবে ভুল হয়ে যাচ্ছে কিনা। অবশ্যই ওনাদের কাছে সব তথ্য সফটওয়্যার সব কিছু আছে, ওনারা সব জ্ঞান তো অন্য সবার চেয়ে ভালো, বাট এই জায়গাটাতে বলা হচ্ছে হয়তো উনি একটা ভুল করে ফেলছেন। পর্তুগালের মিডফিল্ড ভালো, ব্রুনো ফার্নান্দেজ আছেন, যিনি এখন ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার, বাট বেনার্দো সিলভার কথা বলার উনিও মিডফিল্ডে নেমে এসেই খেলেন, কিন্তু তারপরেও পর্তুগালের ক্রিয়েটিভিটির জায়গা বা পর্তুগালের কম্বিনেশনটা অ্যাটাকে লাস্ট পর্যায়ে গিয়ে যে কম্বিনেশনটা, সেটা আর হচ্ছে না। তো এই জায়গাটাই পর্তুগাল ভুগছে। আচ্ছা, তো দুই শক্তিশালী দল, দুই দলই, এক পাশে এমবাপ্পে আরেক পাশে রোনালদো, দুই দল মুখোমুখি হচ্ছে, কাকে এগিয়ে রাখবেন আজকের ম্যাচে? সত্যি বলতে ফ্রান্স এখন পর্যন্ত যে ফুটবলটা খেলছে, ফ্রান্স কিন্তু আমরা যেটা বললাম ফ্রান্স গোল পাচ্ছে না, আবার কিন্তু ফ্রান্স আপনার গোল খাচ্ছেও না। এখন পর্যন্ত মাত্র একটা গোলই খেলছে, সেটাও পেনাল্টি থেকে রবার্ট লেভানডস্কি করেছিলেন পোল্যান্ডের। তো ফ্রান্সকে গোল দেওয়াটা একটু কঠিন। পর্তুগালের রোনালদো এখন পর্যন্ত যেটা বললাম এক্সজি যে হিসাবে উনি 20টা শট নিয়েছেন এখন পর্যন্ত, কিন্তু একটাও গোল পাননি, ইভেন পেনাল্টিতেও শট মিস করে গোল পাননি। পর্তুগালের অ্যাটাকটাও লাস্ট একেবারে ফাইনাল থার্ডে গিয়ে খুব একটা সমন্বয়টা ঠিক থাকছে না, পর্তুগালের গোল পাচ্ছে না সেভাবে। এখন আজকে কে কতটা জ্বলে উঠতে পারে সেটা একটা বড় ব্যাপার হয়ে যাবে। তারপর আমার কাছে পর্তুগালের ফুটবলের ধরনটার জন্যই
আর রোনালদো আছেন, রোনালদোর মতো একটা প্লেয়ার, রোনালদো যতই বয়স হোক, রোনালদো যতই আপনার ফর্ম হারিয়ে ফেলুক, কিন্তু রোনালদো যেটা সবসময় তার ক্যারিয়ারকে আলাদা করে রেখেছে সেটা হচ্ছে তার গ্রিট, মানে হার না মানার যে মানসিকতা। আমার মনে হচ্ছে আজকের ম্যাচে রোনালদো মানে চুপ বসে থাকার মানুষ নন, তো সেই হিসেবে আমার মনে হচ্ছে হয়তো পর্তুগালে জিতে যেতে পারে। ধন্যবাদ রাজ শুভনারায়ণ। আমরা ফুটবল রসিকরা যেই হারুক বা যেই জিতুক আমরা ম্যাচটি দেখব নিশ্চয়ই এবং ফুটবল উপভোগ করব। ধন্যবাদ।